হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আসো গল্পে ফেরা যাক। অন্ধকার রুমটা যেন ইচ্ছাকৃতভাবেই আলোকে দূরে ঠেলে রেখেছে। চারপাশে ঘন ছায়া, বাতাসে পুরনো কাঠ আর স্যাঁতসেঁতে দেয়ালের গন্ধ। মাঝখানে একটা লম্বা টেবিল, তার উপর ছড়িয়ে আছে মানচিত্র, নথিপত্র, কিছু ভাঙা সিগারেট আর আধখালি কফির কাপ। হলুদ আলোর শুধু একটা বাল্ব দুলছে ধীরে ধীরে, আর সেই ধোলার সঙ্গে সঙ্গে মানুষের মুখগুলো কখনো স্পষ্ট হয়, কখনো আবার অন্ধকারে মিলিয়ে যায়। টেবিল ঘিরে বসে আছে কয়েকজন মানুষ, তাদের কারো মুখে ক্ষমতার আত্মবিশ্বাস, কারো চোখে হিসাবি দৃষ্টি। কেউ কেউ কথা বলে না, চুপচাপ শুনে যায়, কিন্তু সেই নীরবতার ভেতরেই সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলো জমে ওঠে। একজন আঙুল দিয়ে টেবিলের উপর টোকা দিয়ে নিচু গলায় বলে ওঠে, আমাদের আর কোনো ভয় নেই। ফরাজি বাড়ির এমন কেউ আছে যে প্রতি মুহূর্তে প্রতিটা পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানায় আমাদের? সবার ঠোঁটে কুটিল হাসি ফুটে ওঠে। একজন ফিসফিস করে বলে উঠল, সেই ব্যক্তির সম্পর্কে ফরাজি বাড়ির আরও এক ব্যক্তি অবগত। যদি পুরো খেলা ভেস্তে যায়। সোফায় বসা এক কোণে এক ব্যক্তি উচ্চস্বরে হেসে উঠল, যেন কোনো মজার কাহিনী শুনেছে। পাক্কা খেলোয়াড় সে। অ্যালকোহল এক হাতে, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। এক চুমুক অ্যালকোহল খেয়ে সিগারেট লম্বা টান মেরে শূন্যে ধোঁয়া উড়িয়ে দেয়। কুটিল হেসে বলে ওঠে, সে ব্যক্তি আবার কিছুই করতে পারবে না। আমরা সবসময় মানুষের দুর্বলতার সুযোগ নিই। সেই দুর্বলতার ভয়ে চুপ থাকতে হয়, এমন দুর্বলতা যা আমাদের বিজয়ের প্রান্তে নিয়ে যাবে। ফরাজি বাড়ির সেই ব্যক্তির দুর্বলতা সম্পর্কে আমি অবগত। তার জোরেই এখনও ফরাজি বাড়ির সেই রহস্যময় মানবের সব পথ বন্ধ। তবে যা করার খুব শীঘ্রই করতে হবে। বিরোধী দলের চায় জয়, আর আমার চাই ফরাজি বাড়ির ধ্বংস। আওয়ামী লীগের প্রার্থী আনিস শিকদার টেবিলে ঠাস ফেলে এক রহস্যময় হাসি দেয়। ঠান্ডা ধারালো কণ্ঠে বলল, কী সেই দুর্বলতা যার জন্য ফরাজি বাড়ির আদর্শবান ব্যক্তি মুখে তালা ঝুলিয়ে রেখেছে? তার সেই দুর্বলতা আমরা হাত করে নিয়ে লাভ করতে পারি। সেই ব্যক্তি খেকিয়ে উঠল, যেন কিছুটা বিরক্ত, কিছুটা ভয়। আনিস শিকদারকে সাবধান করে কঠোর গলায় বলল, খবরদার, সেই দুর্বলতার পানে ভুলেও হাত বাড়াবেন না, নয়তো সব শেষ করে দেবে। তার দুর্বলতার প্রতি আঘাত আনলে মহাপ্রলয় ঘটাতেও একবার পিছু হটবে না, ধ্বংস করে দেবে সব। তাই সাবধান। সবাই একবার অনেকটা আগ্রহী হয়ে উঠেছে সেই দুর্বলতার সম্পর্কে জানতে। আনিস শিকদার কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করল, কী সেই দুর্বলতা? মানবটি উচ্চস্বরে হেসে বলল, সেই দুর্বলতা সম্পর্কে আমি কখনোই বলবো না আপনাদের, সেটা জানার দরকার নেই। ফরাজি বাড়ির শত্রু কেবল আমি, একমাত্র আমি। অন্ধকার রুমে ফন্দি আঁটতে ব্যস্ত বিরোধী দলের নেতাকর্মীরা। একজন চায় ফরাজি বাড়ির কর্তাদের টপকে দিতে, অপরজন চায় ফরাজি বাড়ির ধ্বংস। ড্রয়িং রুমে খেয়ে সবাই আড্ডা দিচ্ছে, সবাই বলতে ছোটরা। বাড়ির বড় সদস্যরা তাদের রুমে চলে গিয়েছে। উদ্যান, উষা, মিম, রোহান, জাইন, যারা, ওরা সবাই আছে। রোহান, জাইন যারা উদ্যানের বড় আব্বুর ছেলে মেয়ে, অর্থাৎ কাজিন। উদ্যান বাংলাদেশে কালকের দিনটা আছে, তাই কাজিনরা মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। সকলে ভ্রু কুঁচকে তাকায়। উষা উঠে দরজা খুলে দিল। বাহিরের ব্যক্তিদের দেখে চেঁচিয়ে উঠল। দরজার বাহিরে মিমের ভাই মাহিন এবং বোন মাইশা দাঁড়িয়ে আছে। মাইশা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, এখানেই দাঁড়িয়ে থাকতে হবে নাকি ভেতরে ঢুকতে দিবি? উষা এবং মাইশা সমবয়সী, একে অপরকে তুই করে বলে। মাইশাকে জড়িয়ে ধরে বলল, হারামি, ভুলেই তো গেছিস কোনো এসেছিস? মাইশা ভেংচি কেটে বলল, মামার বাড়ি এসেছি। তুই কে? সর সামনে থেকে। উষা ওদের ভেতরে নিয়ে আসে। ওদের দেখে সবাই খুশি হলো। একজনের মুখ শক্ত হয়ে গেল। মাহিনকে মোটেই সহ হয় না উদ্যানের। এই ছেলেকে দেখলেই পেটাতে ইচ্ছে করে। জাহিন মাইশাকে জিজ্ঞেস করে, কিরে পেতনি, কেন এসেছিস? ফরাজি বাড়িতে তোর কি আজ কি? মাইশা মুখ ঝামটা মেরে বলল, তোমার সমস্যা কি তাতে? আমি আমার মামার বাড়ি এসেছি, তোমাকে বলতে আগ্রহী না। জাহিন আফসোস করে বলল, পেতনি আর ভালো হলো না। সবাই হাসে ওদের ঝগড়া দেখে। জাহিন মাইশা এক হলেই পারে না একজনের চুল আরেকজনে টেনে ছিঁড়ে ফেলে।
রোহান হঠাৎ করে বোম ফাটালো। এই চল, আজ আমরা যেহেতু সবাই আছি তাহলে কিছু খেলি। রোহানের কথায় মাহিন ভাবুক হয়ে বলল, কি খেলা যায়? এত রাতে তো বাহিরে যেতে পারবো না, আম্মু ঠ্যাং ভেঙে রেখে দিবে। তাহলে কি খেলা যায় ভাইয়া? সবাই ভাবতে থাকে। যারা চেঁচিয়ে বলল, এই চলো, আমরা সবাই যেহেতু আছি একটা খেলা হোক, ট্রুথ ডেয়ার খেলি। ওর কথায় সবাই রাজি হয়ে গেল। এত কিছুর মাঝেও উদ্যানের খেয়াল নেই। সে এক মনে ফোন দেখতে ব্যস্ত, যেন আশেপাশে কেউ নেই। পারছেও না এখান থেকে উঠে যেতে। ছোট ভাই বোনদের অনুরোধে বসে আছে, নয়তো এইসবে থাকার মতো ব্যক্তি সে নয়। মাহিন একজনের অনুপস্থিতি পেয়ে জিজ্ঞেস করলো, সবাই এখানে আছে, তবে রাফসা নেই কেন? ও কোথায়? এতক্ষণ ফোনের মাঝে ডুবে থাকলেও চোখ তুলে তাকালো উদ্যান। মাহিনের মুখে রাফসা নামটা শুনতেই বোধহয় তাকিয়েছে। দৃষ্টিটা ভারী, বিরক্ত না রাগ ঠিক বোঝা যায় না। ভ্রু দুটি সামান্য কুঁচকে আছে, এক ফোঁটা অসহিষ্ণুতা। সে চুপ করে মাহিনের পানে তাকিয়ে রইল। মাহিন সামনে বসে আছে। উদ্যানের কাছে মাহিন মানেই একরাশ বিরক্তি। কেন জানে না, কিন্তু ওকে সহ্য করতে পারে না। মাহিন কথা বললেই মনে হয় শব্দগুলো কানে গিয়ে খচখচ করে। অকারণ হাসি, অতিরিক্ত আগ্রহ, সব কিছুই উদ্যানের চোখে বাড়াবাড়ি। বিশেষ করে রাফসার প্রসঙ্গ এলেই রাগে, বিরক্তিতে চিবুক শক্ত হয়ে আসে। রাফসা নামটা শুনলেই ভেতরের জলোচ্ছ্বাসে পরিণত হয়। উদ্যান মাহিনের পানে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, অপ্রয়োজনীয় কথা বলিস না, সবাই গিয়ে শুয়ে পড়। সবাই অবাক হয়ে তাকালো উদ্যানের এহেন আচরণে। বিরক্ত হয়ে গেল মাহিন। ও দেখেছে রাফসার নাম নিলেই ফোঁস করে। বিরক্তে কপাল কুঁচকে বলে, ভাইয়া তুমি কি রাফসার সাথে এমন করো কেন? আমার মনে হয় রাফসা এখানে তোমার কারণেই আসেনি। তুমি নিশ্চয়ই সারাদিন ওকে ধমকাধমকির উপর রাখো। মাহিনের এহেন কথায় চোয়াল শক্ত হয়ে আসে উদ্যানের। কপালের রগগুলো টান টান হয়ে ফুলে উঠেছে। হাতে ধরা ফোনটা শক্ত করে চেপে ধরে। রাগ নিবারণ করার চেষ্টা করছে। ঠোঁট চেপে বসে রইল। ঘাড় বাঁকিয়ে মাহিনের পানে চাইল। জিভের অগ্রভাগ দ্বারা গালের অভ্যন্তরীণ ত্বক স্পর্শ করল। কণ্ঠ খাদে নামিয়ে হুমকি স্বরূপ বলল, প্রশ্ন করা আমার মোটেই পছন্দ নয় মাহিন। আর সব সময় রাফসা রাফসা করবি না। তুই আর ওই বাদুড় এক পড়ালেখা লাটে তুলে দিব্যি ঘুরে বেড়াস। তোরা দুই বলদ এক নৌকার মাঝি। উদ্যানের কথায় চোখ মুখ কুঁচকে ফেলে মাহিন। আর বাকিরা ঠোঁট চেপে হাসছে। মাহিনও পড়াশোনা করতে চায় না, তবে ভালো স্টুডেন্ট। উদ্যান উঠে চলে যেতে চাইলেও উষা বাদ সাধল। সোফা থেকে উঠে ভাইয়ের হাত জড়িয়ে আবদার করে বলল, ভাইয়া প্লিজ, তুমি তো চলেই যাবে, আজ রাতটা আমাদের সাথে কাটাও। কত বছর পর আবার তোমাকে পাবো জানি না। প্লিজ ভাইয়া। বোনের এহেন আবদারে অপ্রস্তুত হয়ে পড়ে উদ্যান। একটা মাত্র বোন, আবদার করলে ফেলে দিতে পারে না। দোটানায় পড়ে গেল এখন। বোনের পানে তাকিয়ে দেখল উত্তরের আশায় চেয়ে আছে। উদ্যান মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা থাকবো বাচ্চা। উষা আবার বলল, ট্রুথ ডেয়ার খেলবে কিন্তু, নয়তো তোমার সাথে কথা নেই। ওকে বাচ্চা, খেলবো। আমার বোন বলবে আমি পূরণ করব না, তা কি করে হয়? উষা খুশিতে ভাইকে জড়িয়ে ধরে। উদ্যান হেসে ওকে মাথায় চুমু খেলো। রোহান বলল, তবে ছাদে যাই, সেখানেই জমবে খেলা। জাহিন বলল, দাঁড়াও, আমি মাদুর নিয়ে আসছি, বলে মাদুর আনতে চলে যায়। মাইশা এক ধ্যানে উদ্যানের পানে চেয়ে রইল। কিশোরী বয়সে মন দেওয়া হয়ে গেছে, তবে এই পুরুষ কখনোই বুঝতে পারেনি। উদ্যানের ওর চোখে চোখ পড়তেই ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? মাইশা হেসে মাথা নাড়িয়ে কিছু না বলে, মাথা নিচু করে মৃদু হাসে। জাহিন মাদুর নিয়েও আসলে ওদের উপরে যেতে বলে চলে যায়। মাহিন উষাকে বলল, আমি রাফসাকে ডেকে নিয়ে আসছি, তোরা যা। উদ্যান চিবুক শক্ত করে বলল, দরকার নেই, উষা গিয়ে ডেকে আনবে। তুই চল ছাদে। মাহিন দাঁড়িয়ে যায়। উদ্যান উষাকে ইশারা করে রাফসাকে ডাকতে বলে। ভাইয়ের ইশারা বুঝে উষা রাফসার ঘরের পানে এগিয়ে যায়। ওর সাথে মাইশাও ছুটে। উদ্যান গটগট পায়ে চলে যায়। মাহিন আহাম্মকের ন্যায় দাঁড়িয়ে রইল। রাফসার নাম শুনলেই উদ্যান তেলে বেগুনে জ্বলে উঠল। ঠোঁট চেপে দাঁড়িয়ে কিছু ভেবে মৃদু হাসে। উষা রাফসার ঘরের সামনে দাঁড়িয়ে দরজা মৃদু ঠেলা দিতেই খুলে গেল। রাফসা কখনো দরজা বন্ধ করে ঘুমায় না।
হুমায়রা ফরাজি বারণ করেছে। রাফসা অনেক ঘুম কাতুরে, একবার ঘুমালে কেউ ডেকে তুলতে পারে না। উষা ঘরে ঢুকে দেখে আলো জ্বলছে, তবে রাফসা বিছানায় নেই। এতে উষা খানিকটা অবাক হলো। মাইশা জিজ্ঞেস করলো, রাফসা কোথায়? ও তো দেখছি রুমে নেই। দাঁড়া, বারান্দায় গিয়ে দেখি। উষা বারান্দার পানে এগিয়ে যায়। জিরো লাইট জ্বলছে বারান্দায়। রাফসা দোলনায় বসে আছে, আশেপাশে কোনো ধ্যান নেই। এক মনে তারাবিহীন আকাশের পানে চেয়ে আছে। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো। উষার পাশে মাইশাকে দেখে ভীষণ অবাক হয়েছে। ঘণ্টাখানেক আগেই তো মাত্র ডিনার করেছে, তখন মাইশা ছিল না। দোলনা থেকে উঠে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপু তুমি এসেছো? নাকি আমি ভুল দেখছি? মাইশা মৃদু হেসে বলল, অবাক হচ্ছিস কেন? আশা করিসনি তাই তো? রাফসা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। উষা তীক্ষ্ণ দৃষ্টিতে রাফসাকে দেখে জিজ্ঞেস করলো, তুই এখনো ঘুমাসনি কেন? সেই অনেকক্ষণ আগেই তো রুমে চলে এসেছিস। রাফসা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু হেসে বলল, আপু ঘুম আসছিল না, তাই বারান্দায় এসে বসেছি। উষার যেন বিশ্বাস হলো না, কিছু বোঝার চেষ্টা করে তাকিয়ে রইল। উষার চাহনিতে ভরকে যায় রাফসা। মাইশাও এক হাত টেনে বলল, আর ঘুমাতে হবে না, ছাদে চল, আজ আড্ডা হবে ভরপুর। রাফসা অবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে ছাদে যাব? আম্মু দেখলে বকবে। মাইশা ওর কথায় থোড়াই কেয়ার করলো না, টেনে নিয়ে যেতে লাগলো। তিনজনে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। ছাদে এসে দেখে মাদুর পেতে জাহিন, রোহান, যারা, মাহিন বসে হাসাহাসি করছে। ওদের সবাইকে এত রাতে ছাদে দেখে অবাক হয় রাফসা। মাহিন রাফসাকে দেখতেই উঠে আসে, কপালে টোকা দিয়ে বলল, কোথায় ছিলেন মহারানী? আপনি না থাকলে কি খেলা জমবে? মাহিনের কথায় সবাই হাসে, রাফসাও হেসে ফেলে। রাফসার ডান পাশে উষা বসেছে, আর বাম পাশে মাহিন বসেছে। জাহিন বোতল ঘোরাতে গেলেই বাদ সাধল মাইশা। বলল, এ কি পাগল হলে নাকি? উদ্যান ভাই তো নেই, আর তুমি খেলা শুরু করে দিয়েছ? উষা মাথা নাড়িয়ে বলল, তাই তো, ভাইয়া কোথায়? উদ্যানের নাম শুনে বুকটা কেঁপে উঠল রাফসার। ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে। উদ্যান আছে জানলে কখনোই আসতো না। রাফসা নিচের দিকে তাকিয়ে হাত কসলাতে লাগে। সামনে একজোড়া পা এসে থামে। রাফসা মাথা উঁচিয়ে তাকালো। উদ্যান বিরক্ত হয়ে ওর পানেই তাকিয়ে রইল। রাফসা চোখ নামিয়ে নিল। সেই চোখে চোখ রাখার সাহস যে ওর নেই। ওই চোখের পানে চাইলেই সেদিনের করা অপমান মনে পড়ে যায়। উদ্যান ওর মুখোমুখি বসে পড়ে। রাফসার পাশে মাহিনকে দেখে ভ্রু কুঁচকে ফেলে। বিরক্তি যেন আরও জেঁকে বসে। জাহিন বোতল ঘোরায়, তা এসে থামে মাইশার দিকে। সবাই চেঁচিয়ে উঠল। জাহিন ভ্রু নাচিয়ে বলল, কি পেতনি, ট্রুথ নিবি নাকি ডেয়ার? মাইশা ভেবে চিনতে বলল, ট্রুথ। অমনি জাহিন ধুম করে প্রশ্ন করে, প্রেম করিস? ওর প্রশ্নে থতমত খেয়ে যায় মাইশা। বড়দের সামনে এই প্রশ্ন কিছুটা অস্বস্তিকর, তবে বলতেই হবে, খেলার নিয়ম। উদ্যানের দিকে চেয়ে বলল, প্রেম করি না, তবে একজনের প্রতি ক্রাশ। সবাই বাহ বাহ বলে চেঁচিয়ে উঠল। আবার বোতল ঘুরালে উষার সামনে এসে থামে। ও ট্রুথ নেয়, এমন করে একে একে সবার কাছেই যায়। এবার বোতল ঘোরালে উদ্যানের সামনে এসে থামে। সবাই খুশিতে ইয়াহু বলে। রোহান বলল, উদ্যান তোকে কিছু নিতে হবে না, ট্রুথ দিলাম আমি। ট্রুথ হলো, তুই কি কাউকে পছন্দ করিস? আর যদি করে থাকিস তবে তার জন্য একটা গান গেয়ে শোনাবি। রোহানের কথায় সবাই এক্সাইটেড হয়ে উদ্যানের দিকে তাকালো। সবাই তাকালেও রাফসা চোখ তুলে তাকায়নি। উদ্যান নিচু রাফসার পানে একবার তাকালো, দৃষ্টি সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, পছন্দ করি না, ভালোবাসি। আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার বেঁচে থাকার একমাত্র কারণ আমার ভালোবাসা। উদ্যানের এহেন সরল উক্তিতে সবাই বেশ চমকেছে। তবে রাফসা অত্যন্ত ঠান্ডা। ও জানে না সে মানুষটা কে। মিম আসলেই ভাগ্যবতী। জাহিন বলল, ভাই আমি স্বপ্ন দেখছি না তো? আমাদের ভাই কাকে ভালোবাসে? কে সেই ভাগ্যবতী নারী? উদ্যান ভালোবাসা কণ্ঠে বলল, সে নারী আমার ভালোবাসা পাওয়ার অধিকার জন্ম থেকেই নিয়ে এসেছে। সবাই যেন অবাকের চরম পর্যায়ে চলে গেছে। রোহান বলল, তাহলে তোর সেই নারীর জন্য একটা গান উৎসর্গ কর।
উদ্যান কিছু সময় চুপ থেকে খালি গলায় সুর টানে। ঝড়ের বেশে এলো কেশে, কাজল চোখ সে দুটি, দিল কঠিন কথায় বিষণ্ণতার ছুটি। উদ্যানের গানের গলা খুব ভালো, দেখতে যেমন সুন্দর গুণেও ঠিক তেমনি। উদ্যানের গান শুনে বুক ধড়ফড় করে ওঠে রাফসার। উদ্যান ওর পানে তাকিয়ে উঠে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, আর কোনো বাহানা না, সবাই রুমে যা বলেই ঘটঘট পায়ে ছাদ থেকে নেমে গেল। একে একে সবাই নেমে আসে। রাফসা সকালে না খেয়ে চলে এসেছে। আজ বৃহস্পতিবার, হাফ ক্লাস, 1:10 ছুটি দিয়ে দেবে স্কুল। আজও সাতারুল আশরাফুল স্কুলে আসেনি। সাতারুল নানার বাড়ি বেড়াতে গেছে, আর আশরাফুল ফ্যামিলির সাথে ট্যুরে। স্কুল ছুটি দেওয়ার পর সাবিকুন, সায়মা, রাফসা বেরিয়ে আসে। কিছুটা রাস্তা ওরা একসাথেই যায়, তারপর যার যার বাড়ির উদ্দেশ্যে বাড়ির রাস্তায় চলে যায়। ওরা কথা বলতে বলতে আসছে, তবে সাবিকুন বোধহয় শান্ত থাকতে চায়নি। রাস্তা থেকে পাথর কুড়িয়ে নিল। এখান থেকেই 3 জন 3 মোড়ে চলে যাবে। সাবিকুনকে পাথর নিতে দেখে সায়মা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এই শালি, পাথর দিয়ে কি করবি তুই? সাবিকুন হেসে বলল, আমি ওই টিনের বাড়িতে পাথরটা ছুঁড়ে মারব, তারপর যে যার রাস্তায় দৌড় লাগাবি। ওকে। কথাটা বলতেই টিনের বাড়িতে পাথর ছুঁড়ে মারল। সায়মা, সাবিকুন দুজন 2 রাস্তায় দৌড় লাগায়, তবে রাফসা বেকুবের মতো দাঁড়িয়ে রইল। বুঝতে পেরে নিজেও দৌড় লাগায়, তবে ভাগ্য খারাপ থাকায় এক ছেলের সাথে ধাক্কা খায়। রাফসা কপালে হাত দিয়ে চেঁচিয়ে বলল, কোন শালারে? আর সামনেই মরতে আসছে। ছেলেটা রাফসার কথায় ফিক করে হেসে দেয়। এত ছোট মেয়ের মুখে শালা শব্দটা ইউনিকভাবে শুনে অবাক হয়। রাফসা চোখ তুলে তাকাতেই ছেলেটাকে থমকে যায়। ডাগর ডাগর ঘন পাপড়িযুক্ত একজোড়া চোখ, সেই চোখে যেন সর্বনাশ দেখছে। রাফসা আর দাঁড়ায়নি, ছেলেটাকে পাশ কাটিয়ে চলে যায়। যুবকটা বুকে হাত দিয়ে মুখ ফুটে বলল, মায়াবী। রাফসা একটু সামনে আসতেই কেউ ওর সামনে ঝড়ের বেগে হাজির হয়। সামনে কাউকে দাঁড়াতে দেখে চোখ তুলে তাকায় রাফসা। উদ্যানকে দেখে অবাক হয়। পাশ কাটিয়ে যাওয়ার আগেই রাফসার গালে জোরালো এক থাপ্পড় পড়ে। রাফসা অবাক হয়ে গালে হাত দিয়ে তাকায় উদ্যানের পানে। উদ্যান দাঁত কিরমির করে বলে, বেহাইয়া মেয়ে মানুষ, এমনভাবেই ছেলেদের নিজের প্রতি সিডিউস করিস? কতটা জঘন্য! ডিসগাস্টিং গার্ল! ঝড়ের বেগে যেভাবে ছুটে এসেছিল ঠিক তেমনভাবেই হাওয়া। রাফসা এখনও গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কথাগুলোর মানে বুঝতে পেরে ঘৃণায় গা গুলিয়ে উঠল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্ব তাড়াতাড়ি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্পটি কেমন লেগেছে আজকের পর্ব তা জানাতে ভুলবেন না যেন কমেন্টস বক্সে কমেন্টস করে।